আসসালামু আলাইকুম। ওয়ালটন এয়ার কন্ডিশনারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেমের গুরুত্বপূর্ণ উপাদান রেফ্রিজারেন্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ওয়ালটন এয়ার কন্ডিশনার আরএনআই বিভাগের ঠান্ডা প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদিদ। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আমাকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। গ্লোবাল ওয়ার্মিং একটি গুরুত্বপূর্ণ টপিক। অনেকেই আমরা এয়ার কন্ডিশনিং সিস্টেমকে দায়ী করছি। তো এই গ্লোবাল ওয়ার্মিং এর সাথে রেফ্রিজারেন্ট বা এয়ার কন্ডিশনিং সিস্টেমের সম্পর্কটা কি, আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। তো শুরুতেই আসি এয়ার কন্ডিশনার। এয়ার কন্ডিশনারটা কিছুদিন আগেও বিলাসী পণ্য হিসেবে বিবেচিত হতো, এখন আমাদের একটা সবার মাস্ট একটা পার্টে পরিণত হয়েছে, যে নিত্য প্রয়োজনীয় একটা পণ্য। সো এই এয়ার কন্ডিশনারটা আর বিলাসী পণ্যের নাই। এয়ার কন্ডিশনারের গুরুত্বপূর্ণ একটা পার্টস হলো রেফ্রিজারেন্ট, যেটা আপনার হিট ট্রান্সফারের মেন উপাদান, যেটার মাধ্যমে আমরা হিটটা ট্রান্সফার হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেম। জি, যে কোশ্চেনটা করলেন যে গ্লোবাল ওয়ার্মিং এ রেফ্রিজারেন্টের ভূমিকাটা কি। সারা বিশ্বই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে খুব কনসার্ন। তো এখানে 6% দায়ী করা হয় এয়ার কন্ডিশনিং এই সেক্টরটাকে, যে গ্লোবাল ওয়ার্মিং এর এয়ার কন্ডিশনিং সিস্টেমের দায়ী। আর গ্লোবাল ওয়ার্মিং এর এয়ার কন্ডিশনিং সিস্টেমের একটা মেজর পার্ট হলো রেফ্রিজারেন্ট, যেটার কারণে গ্লোবাল ওয়ার্মিং হতে পারে। তো রেফ্রিজারেন্টের বিভিন্ন ধরনের টাইপ আছে। শুরুতে আগে আমাদের ন্যাচারাল রেফ্রিজারেন্ট ইউজ হতো। শুরুতে যখন এয়ার কন্ডিশনিং সিস্টেমটা আসে 1834 সালের দিকে, তখন ন্যাচারাল রেফ্রিজারেন্টে পরিবেশ নিয়ে এত বেশি কনসার্ন ছিল না, যে এটা পরিবেশে ক্ষতি করতেছে, ওজোন লেয়ারের ক্ষতি করতেছে কিনা বা বৈশ্বিক উষ্ণতা বাড়াচ্ছে কিনা। তখন মেইন কনসার্নটা ছিল যে শুধু ঠান্ডা দেয়। দেন ওইখান থেকে আমাদের ন্যাচারাল রেফ্রিজারেন্ট থেকে আসলো সিএফসি রেফ্রিজারেন্ট, যেটা পরিবেশের জন্য ক্ষতি, তবে সেটা ওই টাইমে বুঝতে পারছে 1987 সালের দিকে। তবে এই রেফ্রিজারেন্ট ইউজ হয় 1930 সাল থেকে, সিএফসি রেফ্রিজারেন্ট। এর মধ্যে দুইটা উপাদান থাকে, একটা ক্লোরিন একটা ফ্লোরিন। ক্লোরিন যে রেফ্রিজারেন্টের মধ্যে থাকবে সেটাকে বলা হয় ওডিএস সাবস্টেন্স, মানে ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স, যেটা ওজোন লেয়ারের ক্ষতি করে। আর যেটার মধ্যে ফ্লোরিন থাকে নরমালি সেটাকে গ্লোবাল ওয়ার্মিং এ অবদান রাখতেছে, যে বৈশ্বিক উষ্ণতা বাড়ায়। তো সিএফসি যখন পরিবেশবিদরা বুঝতে পারলো যে সিএফসি এর ক্ষতি, দেন এই সিএফসি রেফ্রিজারেন্ট আসলো। এই সিএফসি পরে আসলো এইচএফসি তে, তারপরে আসলো হাইড্রোকার্বন, যেটা হলো ন্যাচারাল রেফ্রিজারেন্ট। তো এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রচলিত রেফ্রিজারেন্ট ছিল সেটা R22, যেটাই করা হয়। তো শুরুতে যেটা R11 R12 সেটা সিএফসি ক্লাসের ছিল, সেগুলো অনেক আগে মোটামুটি অবসলিট হয়ে গেছে, পরিবেশে অনেক বেশি ক্ষতি ছিল। তারপরে আসলো R22, যেটা এইচসিএফসি, এটার মধ্যে আমার ক্লোরিনের পার্টিকেল আছে, দেন এটা ওজোন লেয়ারের ক্ষতি করে। তো 2000 সালের দিকে একটা গবেষণায় আসলো যে এক মেরু অঞ্চলের দিকে আমাদের ওজোন লেয়ার, যেটা পৃথিবী থেকে 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে আছে, সেখানে একটা ছিদ্র দেখা দিছে। তো ছিদ্রটা হওয়ার পর ওই অঞ্চলে খরা, বন্যা, বিভিন্ন ধরনের ক্যান্সার এরকম অনেক বাড়া শুরু হলো। তখন পরিবেশবিদরা আরো বেশি কনসার্ন হলো যে না, অনেক কিছু দায়ী, যেহেতু রেফ্রিজারেন্ট আমাদের পার্ট একটা করতেই হবে, তো রেফ্রিজারেন্ট যাতে সেই ওজোন লেয়ারে ক্ষতি না করে আমরা সেই রকম রেফ্রিজারেন্টের দিকে যাব। কারণে মন্ট্রিল একটা প্রোটোকলই হলো কানাডার মন্ট্রিল শহরে, যে যেগুলা ওজোন লেয়ারে ক্ষতি করতেছে এইগুলা আমরা আস্তে আস্তে অবসোলেট ব্যবহার কমিয়ে দিব। তো তারপরে রেফ্রিজারেন্ট আসলো আমাদের এইচএফসি, যেটার ওজোন ডিপ্লেটিং পটেনশিয়াল যেটা ওডিপি 0। আমাদের বহুল পরিচিত প্রচলিত এখন রেফ্রিজারেন্ট যেটা R32 R410A, এগুলো ওজোন লেয়ারের কোনো ক্ষতি করে না। কিন্তু আবার আরেকটা গবেষণায় আসছে যে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়তেছে। তো আমরা রিসেন্ট এই 5-10 বছর আগে আমাদের টেম্পারেচার এভারেজ ছিল 35-36, এখন 42-43 অ্যাম্বিয়েন্ট পাই। তো সেটাই যেহেতু আমরা 6% রেফ্রিজারেন্ট এসি সেকশনটা অবদান রাখতেছি, অবদান বলতে কি ভূমিকা রাখতেছে, যে না গ্লোবাল ওয়ার্মিং এটাও দায়ী। তো সেটার পরিবেশবিদ করলেন না, বৈশ্বিক উষ্ণায়নটাও আমাদের রেফ্রিজারেন্ট যাতে না করে সেই দিকে আমাদের দিতে হবে। তো সেখানে আমরা গ্লোবাল ওয়ার্মিং এ R410 শুরুতে ইউজ হয়, সেটার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল ধরা হয় 2088। ইন্ডেক্সটা শুরু হয় কার্বন ডাইঅক্সাইডের সাথে কম্পেয়ার করে, যে কার্বন ডাইঅক্সাইডের 1 কেজি যদি পরিবেশে ছেড়ে দেওয়া হয় তাহলে যতটুকু ক্ষতি করে, এই R410 রেফ্রিজারেন্টটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার চেয়ে 2088 গুণ বেশি ক্ষতি করবে।
তার মানে বৈশ্বিক উষ্ণায়নে কার্বন ডাই অক্সাইডটা অনেক বেশি ক্ষতি করতেছে। তারপরে আসলো আমাদের আরেকটু বেশি পরিবেশ বান্ধব রেফ্রিজারেন্ট R32, সেটার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল 675। তার মানে সেটাও কিন্তু আমাদের পরিবেশে গ্লোবাল ওয়ার্মিং এ ভূমিকা রাখতেছে। তো আপনি এর কথা উল্লেখ করলেন এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম এখন বর্তমানে নিত্য প্রয়োজনীয় একটি প্রোডাক্ট হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া এয়ার কন্ডিশনিং সিস্টেম ছাড়া এখন অফিস, ইন্ডাস্ট্রি এগুলো কল্পনাই করা যায় না। হ্যাঁ। তো আপনারা ওয়ালটনে যেহেতু কাজ করছেন আপনি, তো ওয়ালটন এই পরিবেশের কথা বিবেচনা করে পরিবেশকে ভালো রাখার জন্য কি কি স্টেপ নিচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেমে? আচ্ছা, শুরুতেই আসি। ওয়ালটন, যেহেতু আমি যে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল নিয়ে আলোচনা করলাম, সেখানে R410 R32 নিয়ে আলোচনা করছি। আর R22 যেটা রেফ্রিজারেন্ট, সেটা অনেক বেশি পরিবেশের ক্ষতি করতেছে। সেটা আমাদের ওয়ালটনে এখন ওয়ালটন বিভিন্ন টাইপের এসি বানায়, যেমন রেসিডেন্সিয়াল এর মানে বাসা বাড়ির জন্য এসি, তারপরে কমার্শিয়াল এসি, তারপরে লাইট কমার্শিয়াল এসি, সবগুলা থেকে আমাদের R22 এখন অবসোলেট। বাহ। আমরা মানে একটা দিকে গর্বের সাথে বলতে পারি যে আমাদের এই ওজোন লেয়ারে ক্ষতি করতেছে এরকম রেফ্রিজারেন্ট থেকে আমরা পুরো বের হয়ে আসছি। দ্যাটস গুড। তো এখন আমাদের সবগুলোর ক্ষেত্রে মোটামুটি R410 রেফ্রিজারেন্ট আর R32 ইউজ হচ্ছে। R32টাই বেশি ইউজ হচ্ছে, যেটা রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে। তো এটাই কিন্তু ওজোন লেয়ারে ক্ষতি করতেছে না, আবার গ্লোবাল ওয়ার্মিং অবদান আছে, তবে এক্সিস্টিং যে গ্যাসগুলো ছিল সেগুলোর থেকে অনেক বেশি কম। অনেক বেশি গর্বের, সেটা শুধু ওয়ালটন না, পুরো বাংলাদেশের জন্য। বাংলাদেশের জন্য স্প্লিট এসির ক্ষেত্রে, যেটা বাসাবাড়ির এসি, সেটার ক্ষেত্রে পারমিশন দিছে 1 টন, এবং 1.5 টনের ক্ষেত্রে আমরা পরিবেশ বান্ধব R290 রেফ্রিজারেন্ট ইউজ করতে পারবো। আর প্রিভিয়াসলি আরেকটা কথা বলে রাখি, এর পাশাপাশি আমরা ওয়ালটন রেফ্রিজারেটর সেক্টরটা বহুল প্রচলিত, বাংলাদেশের প্রায় 78-80% এর মতো ফিল্ডটা দখল করে আছে। যেটার মধ্যে আমরা রেফ্রিজারেন্ট ইউজ করতেছি ন্যাচারাল রেফ্রিজারেন্ট, সেটা অনেকদিন আগে থেকেই ইউজ করে আসতেছি R600 এ, যেটার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল প্লাস ওডিপি হলো 0, পরিবেশের জন্য মানে তেমন ইফেক্ট নাই। সেম ভাবে আমরা এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে R290 নামে একটা রেফ্রিজারেন্ট আসতেছি, সেটা হলো প্রোপেন, সেটার ওডিপি 0, গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল হলো 3। মানে বৈশ্বিক উষ্ণায়নে ধরতে গেলে তার অবদান নেগলিজেবল। পরিবেশকে রক্ষার জন্য আমরা ভালো একটা জিনিস মানুষকে উপহার দিব। নিঃসন্দেহে এটি একটি ভালো একটি কাজ, ওয়ালটনের এই কাজটি ভালো একটি উদ্যোগ। তো রেফ্রিজারেটর নিয়ে আরো একটি প্রশ্ন আমাদের শ্রোতা বন্ধুদের, অনেক সময় দেখা যায় তারা ভয় পায় ফ্লেমেবল কিনা। তো আপনারা যে রেফ্রিজারেন্ট নিয়ে কাজ করেন, এই রেফ্রিজারেন্ট গুলো কি ফ্লেমেবল? হ্যাঁ, ফ্লেমেবিলিটির মানে যেহেতু ন্যাচারাল রেফ্রিজারেন্ট যেগুলা পরিবেশের জন্য ক্ষতি না, ন্যাচারাল রেফ্রিজারেন্ট মানে ন্যাচারাল গ্যাসকে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করা হয়। তো ন্যাচারাল গ্যাস যা আছে সবকিছু আমাদের ফ্লেমেবল। ফ্লেমেবল হইলে যে আগুন ধরবে জিনিসটা এরকম না। যে কোনো কিছু ইগনিশন হতে গেলে আমাদের আগে 3টা উপাদান লাগে, যেমন ইগনিশন সোর্স লাগবে, ফুয়েল লাগবে, অক্সিজেন লাগবে। যদি এসির কথা কনসিডার করি, বাসাবাড়িতে যে সব জায়গায় আমাদের অক্সিজেন অ্যাভেলেবেল। ইগনিশন সোর্সের মধ্যে ইলেকট্রিক্যাল যেহেতু পাওয়ার দেওয়া থাকে, ইগনিশন সোর্স হতে পারে। আরেকটা হলো গিয়া ফুয়েল, এখানে রেফ্রিজারেন্ট, যেটা নিয়ে মানুষের অনেক বেশি ভয় না, যেহেতু ফ্লেমেবল আগুন ধরতে পারে। তো ফ্লেমেবল এটার পিছনে রেফ্রিজারেন্ট শুধু আমরা না, দেশের বাইরে অনেক দেশ ইউজ করে। এটা ফ্লেমেবিলিটি কনসিডার করেই কিন্তু এসিটা ডেভেলপ করা হয়েছে যে আগুন ধরবে কিনা। তো এটার জন্য রিসার্চ করে আমাদের বিভিন্ন লিমিট মানে বেঁধে দেওয়া হয়েছে। 1 টন একটা এসি কল্পনা করি 120 স্কোয়ার ফিটের জন্য, তাহলে ধরেন রেফ্রিজারেন্ট 250 থেকে 300 গ্রামের জন্য লিমিট করে দেওয়া, যে এতটুকু রেফ্রিজারেন্ট যদি আপনার রুমে থাকে, দেন ইগনিশন সোর্স যদি স্পার্ক হইলো, তারপরে অক্সিজেন থাকে, যদি আগুন ধরে দেওয়া হয়, তারপরে অতটুকু ওই অ্যামাউন্টের রেফ্রিজারেন্ট থাকলে আপনার রুমে আগুন ধরবে না। সেম ভাবে 1.5 টন এসির ক্ষেত্রেও মানে একটা রুমের জন্য যতটুকু রেফ্রিজারেন্ট দেওয়া দরকার, তার থেকে অনেক বেশি কম দিয়ে আমাদের এসিটা ডেভেলপ করা হয়েছে। আরেকটা ফিচার হলো, যেহেতু এসির ভিতরে কপার টিউব বা যেটাই মাইক্রো চ্যানেল যেটাই বলেন, তো লিক হতেই পারে। যেহেতু ব্রেজিং করা হয়, যদি লিক হয়ে রেফ্রিজারেন্টটা বের হয়, তো আমাদের ইনডোরের ক্ষেত্রে নরমালি আমাদের সেন্সিটিভ পার্টটা হলো ইনডোর, আউটডোর তো বাইরে থাকে, তো সমস্যা নাই। তো ইনডোরের ক্ষেত্রে আমাদের সেফটি একটা ডিভাইস দেওয়া হয়, যেটা লিক ডিটেক্টর সেন্সর। যদি কোনোভাবে ইনডোর থেকে রেফ্রিজারেন্টটা লিক হয়ে যায়, তাহলে এই ডিটেক্টরটা আমাকে অ্যালার্ম দিবে, আপনাকে বিপ বিপ সাউন্ড করে একটা অ্যালার্ম দিবে। তো আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনার এসি থেকে রেফ্রিজারেন্টটা লিক হয়েছে। এটা মানে না কিন্তু আপনার এসিতে আগুন ধরছে বা আগুন ধরবে না। তার মানে বলতেছে যে
মানে অ্যালার্ম দেওয়ার পরে আপনাকে মানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তখন কি সিটি অফ হয়ে যাবে নাকি আমাকে গিয়ে ম্যানুয়ালি অফ করতে হবে? না, ওটা ম্যানুয়ালি অফ করতে হবে। যে টেকনিশিয়ানটা এক্সপার্ট তাকে ডাকা, আর দেন তারা ব্রিজিং করে আবার নতুন ভাবেই করে দেবে, দেন আবার সমস্যা সলভ হয়ে যাবে। তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার দরকার নাই যে আপনার এসিতে আগুন ধরে মানে কি হয়ে গেল। এটি অবশ্যই ভালো একটি তথ্য আমাদের সাথে শেয়ার করলেন যে রেফ্রিজারেন্ট ফ্লেমেবল, এই বিষয় নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন থাকি। এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আমরা আজকে আলোচনা শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।